সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 অনুযায়ী জি আমরা দেখছি যে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের একটি কাউন্সিল থাকবে জি জি এবং কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন আপিল বিভাগের একজন প্রবীণতম বিচারক, হাইকোর্ট বিভাগের 2 জন প্রবীণতম বিচারক, আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, অ্যাটর্নি জেনারেল এবং একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এবং একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ মনোনীত করবেন কাউন্সিলের প্রধান, অর্থাৎ প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সচিবের দায়িত্ব পালন করবেন। এখানে আরেকটা কথা বলা হয়েছে যে এই কাউন্সিল নিজ উদ্যোগে উপযুক্ত প্রার্থীদের নাম সংগ্রহ করবে, এটা যেমন সঙ্গে সঙ্গে আরেকটা বলা হয়েছে পাশাপাশি গণবিজ্ঞপ্তির মাধ্যমেই আবেদন আহ্বান করা হবে। এই যে কাউন্সিলটা গঠন করা হচ্ছে এবং এই 7 সদস্য বিশিষ্ট যে কাউন্সিলটা হচ্ছে, আপনাকে যদি প্রশ্ন করি যে এই যে প্রক্রিয়াটা তারা করেছেন এর মাধ্যমে কি আমরা আশাবাদী হতে পারি যে সঠিক ব্যক্তিটি সঠিক পদে যাবেন? আপনাকে আমি আমার ইতিপূর্বে যখন আমি আলোচনা করেছি আমি 4 জন ব্যক্তির মন্তব্যের কথা বিষয়ে বলেছিলাম এবং ওই 4 জন ব্যক্তির মন্তব্য যদি আপনি বিবেচনায় নেন তাহলে তো আপনি দেখেন যে বিগত সরকারের শাসনামলে যারা বর্তমানে হচ্ছে উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগপ্রাপ্ত তাদের সকলেই অযোগ্য, কথা আমরা বলবো না, তবে ওনাদের মন্তব্য যদি আমরা বিবেচনায় নিই তাহলে দেখা যাচ্ছে যে 80% বিচারক হচ্ছে ওনারা যে সকল মন্তব্য করেছেন এই মন্তব্যের কারণে তারা হচ্ছে উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পাওয়ার জন্য অযোগ্য। তাহলে ওই ধরনের ব্যক্তিরাই তো রয়ে গিয়েছেন। এখন তাদের নেতৃত্বে এবং তাদের সমন্বয়ে কিন্তু এই ধরনের একটা কমিশন গঠন করা হয়েছে। তাহলে আপনি তো সহজেই অনুমান করতে পারেন যে এই কমিশন মানে জন আশা কতটুকু পূরণ করতে পারবে। আর এই কমিশন যে অধ্যাদেশ করেছে এই অধ্যাদেশের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা বিচারক নিয়োগে দেখেছি যে বৈষম্য করা হতো। বর্তমান সরকারের আগমন ঘটেছে হচ্ছিল বৈষম্য বিরোধী যে আন্দোলন, ছাত্ররা যে কোটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে হচ্ছিল কোটার মাধ্যমে বৈষম্য করা হতো। এখানে আমরা দেখছি যে আমাদের সংবিধানে 2 ধরনের ব্যক্তিকে যোগ্য করা হয়েছে। আপনাকে আরও পরিষ্কার করে দিচ্ছি যে 1 বিঘা জমি যদি 2 ভাইয়ের নামে কিনা হয় এবং সেখানে যদি জমির অংশের বন্টন যদি দেখানো না হয় তাহলে আপনার হোয়াট ইজ দি জেনারেলজি যে এই জমিটা হচ্ছিল 50-50, অর্থাৎ বড় ভাইও জমির অর্ধেকের মালিক, ছোট ভাইও অর্ধেকের মালিক, যেহেতু 2 ভাইয়ের নামে 1 বিঘা জমি কিনা হয়েছে। এখন সংবিধান 2 ধরনের ব্যক্তিকে যোগ্য করছে, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে আপনি আইনজীবী থেকে নিচ্ছেন 80% আর অধস্তন আদালতের বিচারক থেকে নিচ্ছেন 20%। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই যে অধস্তন আদালতের যারা বিচারক তারা তো বিচারক হিসেবেই তাদের কর্মজীবন শুরু করে, তারা ক্যারিয়ারে, অর্থাৎ একজন ব্যক্তি ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স বা এলএলএম করার পরে তারপরে দেখা যাচ্ছে যে তিনি এলএলবি অনার্স করার পরেই তো উনি অ্যাপ্রেন্টিস, প্রফেশনাল বা প্রশিক্ষণার্থী আইনজীবী হিসাবে উনি নিজেকে অন্তর্ভুক্ত করেন। এরপরে দেখা যাচ্ছে যে যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তিনি আমার প্রশ্নটা ছিল এইটা, এইবার যে কাউন্সিলটা গঠন করা হয়েছে 7 সদস্য বিশিষ্ট এবং যাদেরকে এখানে প্রতিনিধি হিসেবে থাকবেন সেখানে কি কোনো সমস্যা হবে? বলে কি রকম না, সেখানে দেখা যাচ্ছে যে ওনারা তো আইনজীবী থেকে দেখা যাচ্ছে যে যেহেতু আইনজীবী সদস্য অধিক এবং আইন পেশা থেকে তারা বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারা অধিকাংশই আইনজীবী থেকে নিয়োগপ্রাপ্ত হবেন। এখানে খালি একজনের কথা বলা আছে যে হাইকোর্ট বিভাগের বিচারক, যিনি অধস্থন বিচার বিভাগ থেকে বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। এখন আমি তো আপনাকে বলেছি যে অধস্থন বিচার বিভাগ থেকেও যে বিগত সরকারের শাসনামলে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কাদের রাখলে ভালো হতো বলে আপনার পরামর্শ? আমার পরামর্শ পৃথিবীর অন্যান্য দেশে এটা যদি স্পিকারের নেতৃত্বে যদি একটা কমিটি করা হতো এবং সেখানে আমাদের দেশে অনেকেই বলে যে রাজনীতিতে সব পক্ষপাত দুষ্ট লোক, এটা তো থাকবে না। এটা আমাদের রাজনীতিতেও কিন্তু ভালো লোক আসবে, সেই পরিবেশ তো আপনাকে তো সৃষ্টি করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের রাজনীতিতে ভালো লোক আসতে পারছে না। এটা ধরো বিচার বিভাগ, এখন বিচার বিভাগে বিচারক হিসাবে নিয়োগ, তো নিয়োগকারী যদিও রাষ্ট্রপতি নিয়োগকারী বিচার বিভাগের সুপারিশিত নিয়োগপ্রাপ্ত হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ এবং এখানে তো প্রধান বিচারপতি রয়েছেন এই কাউন্সিলের প্রধান। না, প্রধান বিচারপতি থাকবেন, প্রধান বিচারপতি কাউন্সিলের প্রধান হিসেবে থাকবেন বা প্রধান বিচারপতি কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন। আপনি যদি স্পিকারের নেতৃত্বে কমিটি করতেন এবং সেখানে যদি প্রধান বিচারপতিকে রাখতেন এবং সেখানে যদি সরকারি দলের 2 জন থাকতো, বিরোধী দলের 2 জন থাকতো। এবং আমি এখানে আপনাকে উদাহরণ দিই, অত্যন্ত দুঃখজনক সেটা যে ভারতে তারা কলেজিয়াম করেছে। কলেজিয়াম কনসিস্টিং অফ দি চিফ জাস্টিস এবং সিনিয়র মোস্ট 4 জাজেস অফ দি সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের। এখন এই কলেজিয়াম করার পরে তারপরে ওদের তো সংবিধান সংশোধন করতে 2/3 সদস্য লাগে। তো এটা 2019 সালে
মোদি যখন ক্ষমতাসীন হলো, তো তারা তখন একটা হলো, সেটা হচ্ছিল আইনটা করেছিল ন্যাশনাল জুডিশিয়াল কমিশন নামে একটা আইন তারা করেছে। করার পরে তারপরে তাদের যে সুপ্রিম কোর্ট, তাদের সুপ্রিম কোর্ট এটাকে হলো যে এই ইলিগাল ডিক্লেয়ার করে তাদের ওই যে কলেজিয়ামটা তারা বহাল রাখলো। তো তাদের যে এই যে ন্যাশনাল জুডিশিয়াল কমিশন যেটা গঠন করা হয়েছিল, তো সেখানে আমরা দেখলাম যে সেখানে যাদেরকে অন্তর্ভুক্ত রেখেছিলেন, প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত পার্লামেন্ট সদস্য ছিল, বিরোধী দল কর্তৃক মনোনীত পার্লামেন্ট সদস্য ছিল, প্রধান বিচারপতি ছিল, তারপরে আপিল বিভাগের বিচারক ছিল। তো এটা করার পরেও দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের যে বিচারকরা তারা হলো যে তাদের স্বার্থর হানি ঘটেছে বা তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এই জন্য তারা হলো যে সংসদ কর্তৃক যে প্রণীত আইন, সংসদ কর্তৃক এই প্রণীত আইনটাকে তারা বাতিল বা ইলিগাল ডিক্লেয়ার করলো। তো আমাদের দেশেও আমরা দেখেছি যে একটা অধ্যাদেশ প্রণীত হয়েছিল, পরবর্তীতে দেখা গেল যে রাজনৈতিক সরকার সেই অধ্যাদেশকে আইনে পরিণত করেনি। এবং এই অধ্যাদেশ যেটা প্রণীত হয়েছে, এই অধ্যাদেশেও আপনি দেখেন যে এখানে হলো যে আইনজীবী থেকে যারা সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরই প্রাধান্য, এবং দেখা যাবে যে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনজীবীদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ আইনজীবীর আধিক্য বা আইনজীবীর সংখ্যা অধিক। তো তারপরে হচ্ছিল আপনি যে আইন করেছেন, এখানে হচ্ছিল যোগ্যতা নির্ধারণী আইন আপনি করেননি। এখানে অবশ্যই বলে দেওয়া ছিল যে উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পেতে হলে তাহলে বিচার বিভাগের যে নিম্নতম পদ আসবে, আমরা অধ্যাদেশটা দেখিনি। না, আমি দেখেছি, আমি পড়ে আসছি আজকে। তাহলে সেখানে অবশ্যই বলে দেওয়া উচিত ছিল যে অধস্তন আদালতের বিচার বিভাগের যে নিম্নতম পদ, ওই পদের নিম্নতম যোগ্যতার কেউ উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগ পেতে পারবেন না। যেমন আমি যখন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ছিলাম, তো আমি প্রধান বিচারপতিকে নিয়ে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজে গেলাম, অস্ট্রেলিয়াতে গেলাম, কানাডায় গেলাম। তো সব দেশে আমরা দেখলাম যে ইভেন ইন্ডিয়া এবং পাকিস্তানেও আমরা গিয়েছি, সব দেশে আমরা দেখলাম যে উচ্চ আদালতের বিচারকদের যে যোগ্যতা সেটা হচ্ছিল LLM বেস্ট গ্রেড। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আপনি তো জানেন যে হোয়াট ইজ দ্য বেস্ট গ্রেড। LLM বেস্ট গ্রেড হচ্ছিল মিনিমাম কোয়ালিফিকেশন ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট, আর LLM মিডিয়াম গ্রেড হলো ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ দি জাজেস অফ দ্য সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জাজ। কিন্তু এখন আপনি যদি আমাদের যে যারা উচ্চ আদালতে বিচারক পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের আপনি যদি সিভি গুণা কল করেন, এবং সিভি কল করলে আপনি দেখবেন যে অধস্তন আদালতে আপনি ইউ উইল ফাইন্ড মোর দেন 100 জাজেস ইন দ্য সাবঅর্ডিনেট জুডিশিয়ারি, যাদের হচ্ছিল মোর দেন 4 ফার্স্ট ক্লাস, 4টা ফার্স্ট ক্লাস আছে। কিন্তু তারা যেহেতু অধস্তন বিচার বিভাগে যোগদান করেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু উচ্চ আদালতে নিয়োগ পাচ্ছেন না। তো যেটা করা দরকার ছিল, এটা হচ্ছিল পৃথিবীর অন্যান্য দেশে যেটা হয় যে যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশে, সেখানে হচ্ছিল আপনাকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে পরীক্ষার মাধ্যমে। আপনি এত বড় একটা পদ, যে বিচার বিভাগ তো এটা হচ্ছিল রাষ্ট্রের 3টি অঙ্গের একটি অঙ্গ, তো এত বড় একটা পদের দায়িত্ব আপনি দিয়ে দিচ্ছেন, কাকে দিয়ে দিচ্ছেন? কোনো ধরনের যোগ্যতা নির্ধারণী পরীক্ষা ছাড়া আপনি আপনার ইচ্ছা মাফিক, অর্থাৎ আপনার মতাদর্শী যিনি, আপনি তাকে বিচারক পদে নিয়োগ দিচ্ছেন। তো এখানে যদি ধরেন এই অধ্যাদেশের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু যদি অন্তর্ভুক্ত করা হতো, একটা তো আমি বললাম যে অধস্তন আদালত এবং বিচার বিভাগ সেম পার্সেন্টেজ, 50%, 50% উভয় দিক থেকে নিয়োগপ্রাপ্ত হবে, এবং সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া উচিত ছিল যে অধস্তন বিচার বিভাগের নিম্নতম পদের জন্য যে যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার চেয়ে নিম্নের যোগ্যতার কোনো ব্যক্তি উচ্চ আদালতের বিচারক পদে আসীন হতে পারবে না। এবং ভালো হতো, এবং অধস্তন আদালতের বিচারক ক্ষেত্রেও বলে দেওয়া উচিত ছিল যে সেখানে কোনো ধরনের জ্যেষ্ঠতা লঙ্ঘন যেন না হয়। এখন যদি একটা বিভাগে যদি আপনি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যদি বিচারক নিয়োগ দেন, তাহলে ওই বিচার বিভাগের শৃঙ্খলা বলে কিছু থাকবে না। এখন বাংলাদেশের বিচার বিভাগের শৃঙ্খলা বলে তো কোনো কিছু নাই, উচ্চ আদালত বলেন বা অধস্তন আদালত বলেন, এখানে শৃঙ্খলা বলে কোনো কিছু নাই। কিছুদিন আগে আমার সাথে অন্য আরেকটা চ্যানেলে টকশো করেছিল যুক্তরাজ্যের প্র্যাকটিসিং ব্যারিস্টার নাজির আহমেদ। উনি বলল যে দেয়ার ইজ নট ইভেন এ সিঙ্গেল ইনস্টেন্স ইন দ্য ইউনাইটেড কিংডম যে বেইল মেটার উচ্চ আদালতে যায়। তো বেইল মেটার এটা তো হলো যে অরিজিনাল জুরিডিকশন, অধস্তন আদালতের ব্যাপার। যে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেট যদি বেইল রিফিউজ করে, তাহলে ওই বেইলের জন্য আপনি যাবেন অ্যাপিলেট কোর্ট, অর্থাৎ সেশন জাজের কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেশন জাজের পরে আপনি রিভিশনে চলে আসতেছেন যে হাইকোর্টে, এবং হাইকোর্টে দেখা যাচ্ছে যে সেখানে অগ্রিম জামিনের জন্য অনেকে হাইকোর্টে, এখন অগ্রিম জামিনের বিধান কিন্তু আমাদের সিআরপিসিতে নাই। একদা সিআরপিসিতে যে অ্যান্টিসিপেটরি বেইল, অর্থাৎ অ্যান্টিসিপেশন অর্থ হচ্ছিল আশঙ্কা। অ্যান্টিসিপেটরি বেইল মানে হচ্ছিল আমি আশঙ্কা করছি যে আমাকে অন্যায়ভাবে মামলায় বিজড়িত করা হবে, সেজন্য আপনি আগাম আদালতের কাছে প্রোটেকশন চান। অ্যান্টিসিপেটরি বেইল এটা থাকে, কিন্তু আমাদের এই যে উচ্চ আদালতে অ্যান্টিসিপেটরি বেইলের বিধান ছিল 297 এতে বা 298 এতে এই বিধানটা ছিল। পরবর্তীতে আবার 1982 সালে এই বিধানটা অর্থাৎ এই পাওয়ারটা নিয়ে নেওয়া হয়, অর্থাৎ এই বিধানটা অবলুপ্ত করা হয়। কেন অবলুপ্ত করা হয়? এটার অপপ্রয়োগ হয়েছে, ওই কারণে অবলুপ্ত করা হয়। কিন্তু অবলুপ্ত পরবর্তী আমরা দেখছি যে উচ্চ আদালত কিন্তু অহরহ কিন্তু এই অ্যান্টিসিপেটরি বেইলের
এই ক্ষমতাটা কিন্তু প্রয়োগ প্রয়োগ করছে। করেছে। এখন আপনার তো যদি ধরেন এফআইআর যদি হয়ে যায় তাহলে তো দেয়ার ইজ নো অ্যান্টিসিপেশন হুম। যে আপনাকে মামলায় বিজড়িত করা হবে, এই জন্য আপনি উচ্চ আদালতের প্রোটেকশন চাচ্ছেন। মামলা যদি বিজড়িত করা হয়, এফআইআর হয়ে গেছে, আপনার তো আর অ্যান্টিসিপেশন, তাহলে দেয়ার ইজ অ্যাবসেন্স অফ দি অ্যান্টিসিপেশন। কিন্তু দেখা যাচ্ছে যে এফআইআর হয়ে যাওয়ার পরেও আপনি উচ্চ আদালতে এটা আরেকটা যাচ্ছেন। কারণে হয়েছিল, আপনিও জানেন আমিও জানি, সেটি হলো যে নিম্ন আদালতের ব্যাপারে মানুষের একদম কোনো আস্থা ছিল না। হুম। আসলে আপনি যে সমস্যাগুলি তুলে ধরেছেন সবগুলি কিন্তু আমাদের বিচার বিভাগে একেবারে বিদ্যমান, হুম। এবং এটা হয়েছিল দীর্ঘদিন ধরে চলেছে। বিশেষ করে সর্বশেষ 15.5 বছরে আপনি বারবার বলছিলেন সব দলীয় হুম। হুম। চিন্তা থেকে এগুলো করা হতো।